কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসবেই, আসবে। তো এখানে নমস্কার, শিশুগুপ্ত সুন্দরবন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। যারা ২০২৬ সালে বাংলা মেজর পরীক্ষা দেবে, তাদের জন্য স্বাগত। আজকে আমরা আলোচনা করে দেবো একটা অন্যতম প্রশ্ন, যে প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবেই। প্রশ্নটা হলো অন্নদামঙ্গল কাব্য থেকে। প্রশ্নটা তোমাদের এইভাবে আসবে: ভারতচন্দ্রের অন্নদামঙ্গল সমকালীন অবক্ষয়িত সমাজ জীবনের শিল্পসঙ্গীত আলোচনা করব। খুব মোস্ট ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা পরীক্ষায় আসবেই কিন্তু। আর সেই প্রশ্নটাই আমরা আলোচনা করে দেবো। কোন স্কিম না করে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা তৈরি করে দিচ্ছি। আর আমাদের যে নোটসে আছে, এখানে আমরা ডিসক্রিপশন বক্সে আমরা পেস্ট করে দেবো, তোমরা সেখান থেকে নোটসটা সংগ্রহ করে নিতে পারো। তো প্রথমে এইভাবে তোমরা লিখবে। আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে অষ্টাদশ শতাব্দীর বাংলার আকাশ ছিল একটা অস্থিরতাময়। যে সময়ে তাকে আমরা বলছি একটা ক্রান্তিকাল। অর্থাৎ এই সময়কালে আমরা দেখছি একদিকে মুঘল শাসনের ভগ্ন দশা, আর অপরদিকে ইংরেজ শক্তি এবং বর্গীয়দের হাঙ্গামা হামলা। তাহলে একদিকে দেখছি আমরা মুঘল শাসনের ভগ্নদশা, অপরদিকে দেখছি ইংরেজ এবং বর্গীয়দের হাঙ্গামা। আর এই দুই মিলিয়ে বাংলার আকাশ বাতাস, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক পরিবেশ অবস্থা এক অস্থিরময় হয়ে পড়ে। আর ঠিক সেই সময়কালে দাঁড়িয়ে ভারতচন্দ্র রচনা করলেন অন্নদামঙ্গল কাব্যকানী। সময়কালটা হলো ১৭৫২ সাল। আর এই সময়কালে আমরা আশ্চর্যভাবে লক্ষ্য করলাম দেবদেবীর যে মহিমা, দেবদেবীর যে মাহাত্ম্য আস্তে আস্তে কিন্তু তলানিতে চলে যাচ্ছে। আর সেখানে উঠে আসছে মানবীর একটা রক্তবংশে গড়া মানুষের জীবন। আর এই নিয়ে আমাদের অন্নদামঙ্গল কাব্যটি তৎকালীন সমাজে হয়ে ওঠে একটা অবক্ষয়িত সমাজের দলিল, একটা সামাজিক দলিল। বলা যেতে পারে এই যে ১৭৫২ সালের কথা আমরা বলছি, এই সালটি কালে এখানে এই অন্নদামঙ্গল কাব্যটি একটি তৎকালীন সময়ে একটা মাইল ফলক। কারণ যেখানে দেব মহিমা প্রচারিত হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মানবীদের জীবন কথা কিন্তু সাধারণ মানুষের জীবন কথা কিন্তু উঠে আসছে। অর্থাৎ ধীরে ধীরে কিন্তু দেবতার জায়গায় মানুষের স্থান কিন্তু করে দিচ্ছে, যেটা আমরা আরাকান রাজসভায় কিন্তু আমরা দেখতে পেয়েছি, সৈয়দ দৌলত এবং আলাউল কাব্যে আমরা দেখতে পেয়েছি। আর এই কারণে আমাদের প্রখ্যাত সাহিত্যিক সমালোচক ডক্টর সুকুমার সেন বলেন, ভারতচন্দ্র ছিলেন যুগ সন্ধিক্ষণের কবি। আর তার কাব্যে সে যুগের অবক্ষয়িত জীবনের এক নিপুণ শিল্প সঙ্গীত। এই লাইনটা দিয়েই তোমাদের প্রশ্নটা উঠে আসবে। আসলে অষ্টাদশ শতাব্দীর বাংলার ইতিহাস ছিল, আমরা আগেই বলেছি, অষ্টাদশ শতাব্দীর বাংলার ইতিহাস ছিল এক অস্থিরতা, অরাজকতাময়, যেখানে মানুষের যে জীবন ছিল একটা দুর্বিষহ। আর দুর্বিষহ তার হয়েছিল কারণ কেন্দ্রীয় শক্তির একদিকে দুর্বলতা দেখতে পাচ্ছি আমরা, আর অপরদিকে আমরা যারা বর্গীয়, যারা সামন্ত প্রভু, তাদের দাপট আমরা লক্ষ্য করছি। তাহলে কেন্দ্রীয় শক্তি একদিকে দুর্বল হয়ে যাচ্ছে, অপরদিকে সামন্ত প্রভু এবং বর্গীয়দের দাপট কিন্তু আস্তে আস্তে বেড়ে চলছে। যার ফলে আমাদের এই তৎকালীন সমাজে সাধারণ মানুষের জীবন কিন্তু ওষ্ঠাগত হয়ে ওঠে। আর সাধারণ মানুষগুলো তার ফলে হাতের পুতুল হয়ে ওঠে। অর্থাৎ পুতুল যেভাবে আমরা দুই হাত দিয়ে নাচাই, সাধারণ মানুষগুলো কিন্তু এই সামন্ত প্রভু, এই বর্গীয়দের হাতে কিন্তু একটা পুতুলে পরিণত হয়। আসলে গ্রাম বাংলার জীবন, এই যে নাগরিক জীবন কিভাবে ওষ্ঠাগত হয়ে উঠেছিল, তা এই বর্গীয়দের হাঙ্গামার ফলে কিন্তু আমরা প্রথম দেখতে পেয়েছি। আর এইরূপ রাজনৈতিক অস্থিরতার মধ্যে আমাদের এই যে সমাজ, বাংলার সমাজের যে বুনন, সেটা ধীরে ধীরে আলগা হতে থাকে। আর সেখানে আমরা দেখলাম আলগা হওয়ার অর্থ হলো দেব মহিমা অবক্ষয়, এবং পাশাপাশি লৌকিকতাও কিন্তু অবক্ষয় হয়ে যাচ্ছে। আমরা শুরুতেই বলছিলাম যে এই ক্রান্তিকালের মধ্যে কেন্দ্রীয় শক্তি দুর্বলতা পাচ্ছে এবং সামন্ত প্রভুরা এবং বর্গিত দাপট কিন্তু ধীরে ধীরে বেড়ে চলছে, যার ফলে দেবদেবতার জায়গায় সাধারণ মানুষ কিন্তু দখল করতে শুরু করেছে। আর সাধারণ মানুষ সেই জায়গায় দখল করার ফলে আমরা দেখছি দেবদেবতার যে মহিমা আর যে ইতিহাস, ঐতিহ্য, সংস্কার সব কিছুই কিন্তু
অবক্ষয় তলানিতে চলে যাচ্ছে, তলানিতে চলে যাচ্ছে মানুষের জীবনে যে লৌকিকতা, যে প্রবণতা ছিল সেটাও কিন্তু তলানিতে চলে যাচ্ছে। আসলে মঙ্গল কাব্যের চিরাচরিত যে ভক্তির ধর্ম ভারতচন্দ্রের হাতে এসে এক চাতুর্যময় হয়ে পড়েছে। যেখানে আমরা দেখছি ঈর্ষা, কলহ, বিবাদ সমাজকে কিন্তু ঘিরে ধরেছে। তাই এই সংকীর্ণতা আমরা দেখতে পাচ্ছি। শিব দুর্গার ঘরোয়া যে বিবাদ সেখানে আমরা দেখতে পাচ্ছি। শিব দুর্গার যে ঘরোয়া বিবাদ সেটা কিন্তু আমাদের ঘরের ছবি। আবার ব্যাসদেবের যে কাশী নির্মাণের চিত্র সেটাও কিন্তু আমাদের পার্শ্ববর্তী বা আমাদের সমাজের একটা ছবি দেখতে পাই। আবার ছবি দেখতে পাচ্ছি যে ঈশ্বরী পানি নৌকায় যাতায়াতের সময় তিনি যে কথাগুলো বলেছেন, যে বাক চাতুর্য যে শ্লেষভাবে যে কথাগুলো বলেছেন তাও কিন্তু এই সমাজের ছবি। সেখানে ঈশ্বরী পাঠটিকে আমরা বলতে শুনি, কুকথায় পঞ্চমুখ, কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সাথে দ্বন্দ্ব অহর্নিশ। এ কথা দিয়ে শুরু হলো। ঈশ্বরী পাটনির পরিচয় জিজ্ঞাসা করেছিল মাঝি, অশিক্ষিত মাঝি, সে বুঝতে পারেনি। সে বুঝেছিল তার স্বামী তার প্রতি দুর্বল খারাপ ব্যবহার করেছে। তাই সেই রাত্রে তাকে সেই ঈশ্বরী পাটনিকে নদী পারাপার করে দিয়েছিল। এই যে পাটনি দেবী দুর্গা যে শ্লেষের মধ্যে দিয়ে তার স্বামী নিন্দার পরিবর্তে স্বামীর যে কদর্য তিনি তুলে ধরেছেন তা কিন্তু পাটনি বুঝতে পারেনি। এটাও কিন্তু আমরা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যে আমরা দেখতে পেয়েছি। আসলে সমাজের একটা দৈন্য দশা, সামান্য ফ্যান ভাত খেয়ে, দুধ ভাত খেয়ে মানুষের যে বাঁচার আর্তি, আকুতি, প্রার্থনা আমরা কিন্তু এই অন্নদামঙ্গল কাব্যের মধ্যে আমরা দেখতে পাই। অন্নদামঙ্গল কাব্যে আরও দেখতে পাই মানুষ কেন দুটো ভাতের জন্য, দুটি ভাতে থাকার জন্য কেন আবেদন করছে, প্রার্থনা করছে, কামনা করছে। আর আসলে এই অষ্টাদশ শতাব্দীর এই সময়কালে যখন মুঘলদের শাসন ভক্তদশা এবং সামন্ত প্রভু এবং বর্গীদের হাঙ্গামা সমাজকে ঘিরে ধরেছে, সেই সময় কিন্তু একটা দারিদ্রতা সমাজের বুকে গ্রাস করতে থাকে। আর দারিদ্রতা গ্রাস করতে থাকে বলেই মাঝি, সামান্য মাঝি, অশিক্ষিত মাঝি দেবীর কাছে প্রার্থনা করেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। আসলে সে বেশি কিছু চায়নি, চেয়েছিল একটি সামান্যভাবে, সাধারণভাবে বেঁচে থাকার যে আরতি, আবেদন, প্রার্থনা দেবীর কাছে কিন্তু সেদিন আমাদের এই সামান্য মাঝি করেছিল। আসলে এই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এটা কোনো একটা কাব্যিক চরণ নয়। তাহলে কি? বরং আমরা বলতে পারি অভাবগ্রস্ত এক জাতির ন্যূনতম বেঁচে থাকার আকুতি বা প্রার্থনা, যেখানে সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য অন্যের কোনো সংস্থান নেই, আছে বেঁচে থাকার একটা অলীক কল্পনা। আর ভারতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে সেই দারিদ্র্যপৃষ্ট অভাব দারিদ্র্যের যে ছবি তিনি তুলে ধরেছেন। তাই তো বলা হচ্ছে ভারতচন্দ্রের কাব্য হলো আসলে সমাজের অবক্ষয়িত সমাজের একটা দলিল। আসলে এই যে অষ্টাদশ শতকের যে ক্রান্তিকাল বলছি, সেই ক্রান্তিকালের মধ্যে আমাদের সমাজের নৈতিক পতন কিন্তু শুরু হয়ে গেছে। আর সেখানে এই নৈতিক যে পতন শুরু হয়ে গেছে সেখানে আমরা দেখতে পাই হীরা মালিনীর চরিত্রের মধ্যে দিয়ে যে এই চরিত্রের মধ্যে দিয়ে সমাজের যে চরম দৈন্য দশা তার কিন্তু পরিষ্কারভাবে ফুটে উঠছে বিদ্যাসাগরের উপখ্যানে। সেখানে যে হীরা মালিনীর চরিত্রটি আমরা দেখছি, অর্থের বিনিময়ে সমাজের যে কোনো কাজ কিন্তু এই হীরা মালিনী করতে পারে। শুধু করতে পারে না, সেই কাজ করতে সে বিন্দু মাত্র কিন্তু দ্বিধাবোধ করেনি। আর বিদ্যাসাগরের যে গোপন প্রণয় এবং সুড়ঙ্গ পথে যাতায়াতের যে চিত্র, যা তৎকালীন সমাজের নৈতিকতার যে শিথিলতাকে আরও প্রকট করে তোলে। তাই ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনি, অষ্টাদশ শতাব্দীর কলুষিত নাগরিক জীবনের পঙ্কিলতাই হীরা মালিনীর মধ্যে দিয়ে মূর্ত হয়ে উঠেছে। কি সাংঘাতিক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলছেন যে অষ্টাদশ শতাব্দীর কলুষিত নাগরিক জীবনের যে পঙ্কিলতা তা এই হীরা মালিনীর চরিত্রের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। কারণ হীরা মালিনী অর্থের বিনিময়ে যে কোনো কাজ করতে পারে, কোনো ব্যাপারই না। এমন একটা সময়ের মধ্যে, অবক্ষয়ের মধ্যে আমরা কিন্তু সেই সময় ডুবে গেছিলাম। আর সত্যিকারই সেখান থেকে বেরিয়ে আসার পথ কিন্তু ভীষণ কঠিন ছিল। আসলে এই যে আমরা ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের কথা বলছি না, এটি একটি শিল্প সঙ্গীত, নাগরিক জীবনের চাতুর্যের ভরা। ভারতচন্দ্র এই যে এত অপকর্ম চলছে, নৈতিকতা শিথিল হয়ে যাচ্ছে, এই সব কিছু কিন্তু তিনি সুন্দর অলঙ্কার,
শব্দের ঝংকারে সব কিছু ঢাকা দিতে একটা প্রচেষ্টা কিন্তু ভারতচন্দ্র রায় গুণাকর ভারতচন্দ্র কিন্তু করেছিলেন। তাই তার কাব্যের মধ্যে আমরা দেখছি আদিরসের আধিক্য এবং শব্দালঙ্কারের প্রয়োগ। যে আদিরসের আধিক্য এবং শব্দালঙ্কারের প্রয়োগের মধ্যে দিয়ে তিনি তৎকালীন যে অবক্ষয়, নৈতিকতা যে শিথিল হয়ে পড়ছে, সব কিছুই কিন্তু তিনি ঢাকা দিতে একটা চাতুর্যতার পথ কিন্তু অবলম্বন করেছিলেন। কিন্তু ওই যে বললাম আমরা যে আস্তে, আস্তে সমাজের যে বাঁধন, যে বুনন কিন্তু আস্তে, আস্তে শিথিল হয়ে যাচ্ছিল। যা রোধ করা ভারতচন্দ্রের পক্ষে কিন্তু সম্ভব হয়নি। যার প্রতিফলন আজকের সমাজে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে এই ভারতচন্দ্রের কাব্যে সত্যর চেয়ে সুন্দরের বাহ্যিক রূপটি অধিক পরিমাণে প্রকট হয়ে উঠেছে। তাই সেখানে বিচার ব্যবস্থা একটা প্রহসনে পরিণত হয়েছে। এই বিচার ব্যবস্থার মধ্যে কোনো নৈতিকতা ছিল না, সঠিক বিচার ছিল না। সবকিছু ছিল রাজা উজিরের মধ্যে। তিনি যা বলবেন সেটাই বিচার। কোনো জাস্টিফাইড সেখানে ছিল না। কারণ মানুষ ছিল, এই অষ্টাদশ শতাব্দীর ক্রান্তিকালে মানুষগুলো ছিল বর্গীয়দের, সামন্ত প্রভুদের হাতের পুতুল। আর সেই পরিবেশের মধ্যে আমরা দেখলাম আইন ব্যবস্থা হলো চাটুকারিতা। শুধু তাই না, দৈব কৃপাই হলো আইনের মূল চাবিকাঠি। আসলে এটি ক্ষয়িষ্ণু সমাজ, সমাজ যখন ক্ষয়িষ্ণুতার পথে এগিয়ে যায় আর সেখানে এইরূপ প্রথা উঠে আসে। তাই আমরা পরিশেষে আমরা বলতে পারি যে ভারতচন্দ্র তার জীবনে, ব্যক্তিগত জীবনের তিনি যা দেখেছেন তার অভিজ্ঞতার ফল এই অন্নদামঙ্গল কাব্যের মধ্যে দিয়ে তিনি তুলে ধরেছেন। আর তুলে ধরার মধ্যেই আমরা তৎকালীন যুগে অষ্টাদশ শতাব্দীতে যে সমাজ, যে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হতে শুরু করেছিল, অধঃপতনের দিকে এগিয়ে যেতে শুরু করেছিল, মানুষের সেখানে জীবনের বেঁচে থাকার যে করুণ আরতি, নৈতিকতার অবক্ষয়, সব কিছু কিন্তু ভারতচন্দ্র এই অন্নদামঙ্গল কাব্যে তিনি তুলে ধরেছেন। আসলে মধ্যযুগে ভক্তির শেষ প্রদীপটি যখন নিভে যাচ্ছে, তখন এই ভারতচন্দ্র আধুনিকতার আলো নিয়ে তিনি উপস্থিত হলেন মানুষের দরবারে। তাই অন্নদামঙ্গল কাব্য সমকালীন বাংলার এক ট্র্যাজিক সমাজচিত্রের অত্যন্ত সুচারু এবং সুশৃঙ্খল শিল্পায়ন আমরা বলতেই পারি। ঠিক এইভাবে তোমরা লিখবে। আশা করি এই যে প্রশ্নটা আমরা আলোচনা করে দিলাম, আমরা ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেবো, তোমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। কারণ এই পরীক্ষায় কিন্তু তোমাদের এই প্রশ্নটা আসবেই, আসবে, আসবে। তো এখানে আমরা আজকে ভিডিওটা শেষ করলাম। আগামী কোনো একটা সময় নিশ্চয়ই তোমার দরবারে আমরা এইরূপ সময়ময় হাজির হব। নমস্কার।